আজ তেমনই এক কৃতিবান বঙ্গসন্তানকে পেয়েছি আমাদের সাথে, যার সাথে জমি আড্ডা মেরে কাটিয়ে দেবো কিছুটা সময়। আর তিনি কে? যিনি আপনার আমার সবার অতি পরিচিত গতিশীল মনের মানুষ, পণ্ডিত তরুণ ভট্টাচার্য। নমস্কার। স্যার, আমরা প্রথমেই আপনার ছেলেবেলায় যেতে চাই, মানে আপনার চাইল্ডহুডটা কেমন ছিল? ছেলেবেলাটা কেটেছে এখনকার মতনই, সঙ্গীতের মাধ্যমে। মানে জন্ম থেকেই আমি সঙ্গীতের মধ্যে ছিলাম। বাবা সেতার বাজাতেন, পণ্ডিত রবি ভট্টাচার্য। তো মাও কিছু কিছু সেতার একটুখানি কিছুদিন শিখেছিলেন। যখন বাবা রেয়াজ করতেন, আমি বাবার কাছে বসে থাকতাম। আমাদের বাড়িতে একটা স্কুল ছিল, এখনও স্কুলটা আছে, একটু আকারটা ছোট হয়ে গেছে। আগে সমস্ত কিছু শেখানো হতো। ওই স্কুলে প্রায় 350 মতন স্টুডেন্ট ছিল। তো ন্যাচারালি বাড়িতে সেতার, সরোদ, তবলা, গিটার, সন্তুর, পিয়ানো সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল। তো তখন আমার বেশ মনে আছে, আমি সব কিছুর সঙ্গেই খেলা করছি। মানে ফুটবল ক্রিকেটের বদলে ইনস্ট্রুমেন্ট নিয়ে আমার খেলাটাই বেশি হতো। মানে আপনার জন্ম লগ্ন থেকেই রক্তে মজ্জায় অস্থিতে একদম সঙ্গীতই সঙ্গীত। সেটা যখন আমাকে কেউ জিজ্ঞাসা করেন যে কবে থেকে আপনার শিক্ষা শুরু, তখন আমি বলি জন্মাবার আগে থেকে। কারণ যখন বাবা প্র্যাকটিস করতেন, মা সেখানে বসে শুনতেন, এবং বাবা মাকে ফোর্স করতেন যে মা যেন বসে শোনে। আমি তখন মায়ের পেটে, যে মিউজিকটা যেন আমার কানে ঢোকে, তখন থেকে। তো ন্যাচারালি আমার শিক্ষা বা সঙ্গীতের পথে চলে আসা বোধহয় জন্মের আগেই শুরু হয়ে গেছে। আচ্ছা, ওখান থেকে সেই এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে সেই অর্থে। পণ্ডিত রবি ভট্টাচার্য উনি আপনার বাবা, তো আপনি ওখান থেকেই আপনার এই সঙ্গীতের তালিমটা পেয়েছেন, মানে ফার্স্ট? বাবা একটু বাজাতেন সন্তুর, বাবার কাছে একটু শিখলাম। কিন্তু পণ্ডিত দুলাল রায় উনি আমাদের বাড়িতে আসতেন, বাবার বন্ধু ছিলেন উনি। তো তখন বাড়িতে একসময় বাবারা প্র্যাকটিস করতেন, আমি একটু সন্তুর বাজাচ্ছি, ওনার কাছে একটু সন্তুর শিখছি, গানের টিচারের কাছে একটু গান শিখছি, গিটার বাজাতে গিটার একটু শিখছি। আচ্ছা, যা হয় বাড়িতে ছিল সমস্তটাই রকমের সঙ্গীত। করতে 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 কবে সঙ্গীতের সঙ্গে, কিন্তু 5-6 বছর বয়স থেকে আমি সিরিয়াসলি শিখতে শুরু করলাম সন্তুর। আপনার বাবা উনি সেতারের এক্সপার্ট ছিলেন, তো আপনি সেতার ছেড়ে সন্তুর কেন? ওয়াই নট সেতার? সেতার বাবা যখন সেতার সন্তুর যুগলবন্দি করতেন, আচ্ছা, আমার কিন্তু সন্তুরের সাউন্ডটা বেশি ভালো লাগতো, আমাকে বেশি অ্যাট্রাক্ট করতো। এত মধুর মিষ্টি ধ্বনি। এমনি আপনি দেখবেন যে যেখানে ধরো কোনো কোনো ফিল্মে দেখবে সন্তুরের যে ব্যাকগ্রাউন্ড এলো, অমনি আমাদের ওইদিকে ঝর্ণা দেখাচ্ছে, পাহাড় দেখাচ্ছে, সন্তুর বাজছে। হ্যাঁ। তো সন্তুরের সাউন্ডটা সাধারণ মানুষকে খুব অ্যাট্রাক্ট করে। মানে এটা একটা খুশির সংকেত বলতে চাইছেন যে সন্তুরের সাউন্ডটা অবশ্যই খুব রোমান্টিক এবং খুশির সাউন্ড। কিন্তু এই সন্তুরে আমি দুঃখের মিউজিকও আমি বাজাতে পারি বা বাজিয়েছি, রোমান্টিক, স্যাড, তারপরে এই টাইপের মিউজিকও এতে করা যায়। আচ্ছা, আমি যেটা শুনেছি যে ক্লাসিক্যাল মিউজিকে মিড গমক ছাড়া হয় না, তো আবার এটাও শুনেছি যে সন্তুরে মিড গমক এটা নেই, তো তাহলে ওটা কী করে সম্ভব? এটাকে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে? রাগ রাগিনীর যে সেন্টিমেন্ট, সেটা ফুটিয়ে তুলতে গেলে মিড আর গমকের প্রয়োজন আছে। তো সেই জন্য আমি করেছি কি, সন্তুরের লোয়ার অক্টেভে এক্সট্রা তার লাগিয়ে, স্পেশাল তার লাগিয়ে আমি গমক, মিড এগুলো বার করার চেষ্টা করেছি, এবং কিছুটা আমি সাকসেস হয়েছি। আর একটা যেটা কথা, সেটা হচ্ছে সব ইনস্ট্রুমেন্টে সব জিনিস ভালোভাবে ফোটে না, সেটাও একটা কিন্তু ব্যাপার। কিন্তু সেটাকে করতে হয়। এখানে আরও অন্যান্য অনেকগুলো জিনিস আছে যেগুলো আরও খুব ভালো হয় অন্য ইনস্ট্রুমেন্টের থেকে। তো তাই দিয়ে আমরা এটাকে অন্যভাবে প্রেজেন্ট করি। তবে এখন মিরের কাজ এতে হচ্ছে, কিছু কিছু মিরের কাজ করছি আমরা। প্রত্যেক ইনস্ট্রুমেন্টের পেছনে লুকিয়ে থাকে তার সৃষ্টির ইতিহাস। তো আমরা জানতে চাইবো আপনার এই সন্তুর সৃষ্টির ইতিবৃত্তি। অ্যাকচুয়ালি নামটা এসছে মিডল ইস্ট কান্ট্রি থেকে। আমাদের নাম কিন্তু শততন্ত্রী বীণা। শততন্ত্রী বীণা আমাদের ওল্ড ইন্ডিয়ান প্রাচীন নাম। এই শততন্ত্রী বীণার চর্চা বেদ পুরাণেও পাওয়া যায়। বেদ পুরাণে আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে পিনাক বীণা।
সিমিলার টু দিস ইনস্ট্রুমেন্ট, শততন্ত্রী বীণা। আচ্ছা। তন্তু বীণাও রয়েছে ওখানে। তো শততন্ত্রী বীণা এটা ভারতের একটা ওই পুরনো মানে যন্ত্র, পৌরাণিক নেম। আচ্ছা আচ্ছা। এবারে এই সন্তুরের সিমিলার ইনস্ট্রুমেন্ট কিন্তু অল ওভার ওয়ার্ল্ড পাওয়া যায়। যেমন আমেরিকাতে আছে হ্যামার ডলসিমার, ইউরোপে আছে হাকব্রেড, চায়নাতে ইয়াংচিন। সন্তুর নামটা এসছে কিন্তু মিডল ইস্ট কান্ট্রি থেকে। আজকের এই ডিজে বা ডিস্কোর জামানায় মানে আপনি কি মনে করেন যে মানে অ্যাকর্ডিং টু ইউ ক্লাসিক্যাল মিউজিক তার কতটা নিজস্ব জায়গা ধরে রাখতে পেরেছে? ব্যাপারটা হচ্ছে টেস্ট ডেভেলপ করানোর প্রয়োজনীয়তা আছে। একটা জিনিস না শুনলে তারা শোনার পর তারা আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে যে এটা কোথায় শুনবো, কোথায় সিডি আছে, আপনি আবার কবে আসবেন, আপনার অ্যাড্রেস কি, ফোন নাম্বার, অটোগ্রাফের লাইন। কেন? তাদের ভালো লাগছে বলে। তো আমরা খালি বলছি যে ভারতীয় মার্গসঙ্গীত পেছিয়ে পড়ছে, আমরা বোধহয় বিদেশি সঙ্গীত এবং ডিস্কোর এবং ফিল্ম মিউজিকের দিকেই চলে যাচ্ছি। কিন্তু এটাও সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে আজকের তারিখে যা কর্পোরেটের প্রোগ্রাম বেড়েছে, আজকের তারিখে স্কুল কলেজে যা ফেস্টে গিয়ে আমরা বাজাচ্ছি, কলেজ ফেস্টে বাজাচ্ছি, আমরা যখন শিখতে শুরু করেছিলাম তখন কিন্তু এত ছিল না। তখন খালি ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সেস হতো। পপুলার মিউজিক পপ মানে পপুলার মিউজিক, হ্যাঁ। সেটার তো একটা আলাদা দায়রা থাকবেই। আচ্ছা, নিশ্চয়ই থাকবে। সেটা ছিল ক্লাসিক্যাল মিউজিক ফর ক্লাসিফাইড পিপল। এবার আমরা সেটাকে বড় করার চেষ্টা করছি এরিয়াটা। তার পরিপ্রেক্ষিতে অনেক প্রজেক্ট করেছি। যেমন আমার যে আশিক সিডিটা বেরিয়েছে, আশিকে আমি 4টে গান নিয়েছি। এই যে আমাদের পুরনো দিনের যে গানগুলো ছিল, চন্দন সাবাদন রাগ ইমনের ওপরে, मैं शायर तो नहीं, রাগ কিরবানির ওপরে, তু জাহাঁ জাহাঁ চলেগা, এটা আনন্দি, তো জাগো মোহন পেয়ারে, সব এক একটা রাগের পরে আমি 4টে গান নিয়ে একটা সিডি আমার অ্যালবাম বেরিয়েছে আশিক বলে। ওটাতে আমি গানটা বাজিয়ে রাগের বিস্তার করে তান তেহাই করে আবার গানে ফিরে মোটমাট 10 মিনিট আমি বাজিয়েছি এক একটা গান। তাতে কিন্তু এই 10 মিনিটের মধ্যে পুরো ক্লাসিক্যালি তাদের শুনিয়ে দেওয়া হয়ে গেছে।